প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ জুলাই ২৩ বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। কারিগরি সহযোগিতায় বরাবরের মতোই আছেন এইচপি রিতা। আজ আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স। আরও আলোচনা হবে নিউ ইয়র্কের সমসাময়িক প্রসঙ্গে। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট রাজনীতিবিদ নাসির খান পল। প্রিয় দর্শক, আপনারা সবাই নাসির খান পলের সাথে পরিচিত। নতুন করে তাকে আপনাদের সামনে পরিচিত করে দিতে হবে না, এই বিশ্বাস আমার আছে। পল ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? ধন্যবাদ। ধন্যবাদ প্রথম আলোকে। প্রথম আলো আমার খুব একটা প্রিয় জায়গা, যেখান থেকে আমি ফ্রিলি কথা বলতে পারি, এবং এই জন্য খুবই আমি আনন্দিত। এবং দর্শক যারা দেখছেন, যারা পরে এসে দেখবেন, প্রথম আলোর কলা কৌশলী যারা পিছন থেকে কাজ করছেন, সামনে আপনি আছেন, সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ পল ভাই। প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুকে দেখা যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনিও আমাদের সঙ্গে থাকুন। ফিরে ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। পল ভাই, আমি জানি যে আপনি অনেক বিষয়ে অনেক কিছু এই প্রবাসী বাঙালিদের জন্য করেন। তো সেই জন্যই আমরা যখন আপনি আসেন আমরা খুব খুশি থাকি, এবং আমরা এমন কিছু প্রশ্ন আপনার কাছে করি যেগুলো আমরা অন্য কোনো অতিথির কাছে করি না। তো আজকে আমরা করব বাংলাদেশের অর্থনীতিতে রিজার্ভের স্থায়িত্ব, সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় প্রবাসী রেমিটেন্স ঠিক কতটা চালিকা শক্তি হিসাবে কাজ করছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমেই বলে নেই যে এই যে রেমিটেন্স প্রবাসীরা পাঠাচ্ছে বাংলাদেশে, এটার গুরুত্ব কতখানি আমরা কিন্তু গত জুলাইয়ের আন্দোলনের সময় এটার কিছুটা প্রমাণ পেয়েছিলাম। কেন এটাকে সংগঠিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, এই রেমিটেন্স বাংলাদেশে পাঠানো আন্দোলনের এইটা আরেকটা পদক্ষেপ হিসাবে। তো বাংলাদেশে আই এম টকিং অ্যাবাউট বিলিয়ন ডলার, 25 বিলিয়ন, 30 বিলিয়ন, এরকম বিলিয়নস অফ ডলার প্রবাসী যারা বাংলাদেশিরা অত্যন্ত কষ্টে, এখানে অনেকেই যারা নতুন ইমিগ্রেন্ট তাদের কথা বলছি, জীবনযাপন করে, সেখান থেকে সেই কষ্টের জীবন থেকে কিছুটা পয়সা বাঁচিয়ে দেশকে পাঠায়। এটা শুধু যে দেশ মাতৃকার সেবা হয় তা না, তাদের পরিবারেরও অনেক সুযোগ সুবিধা হয়, তাদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হয় এই পয়সা, এই রেমিটেন্স পাঠানোর জন্য। কিন্তু এই রেমিটেন্স যদি আগে আমাদের যেমন ছিল না, আজকে আমার একটা জিনিস মনে পড়ছে, একটু আমার উল্লেখ করতে হবে। 1974, অনেক দূরে চলে গেলাম, বিবিসিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর একটা ইন্টারভিউ নিচ্ছিলেন বিবিসি থেকে। উনি তখন ইউনাইটেড নেশনে এসে ফেরত যাচ্ছিলেন বাংলাদেশে। ওই সময় ওনার ইন্টারভিউতে, ওনার সমস্ত 1 ঘন্টার দীর্ঘ ইন্টারভিউর পর উনাকে হোস্ট জিজ্ঞেস করেছিলেন যে এই ভাঙা বাংলাদেশ, সব যুদ্ধে ধ্বংস হয়ে গেছে, লুট হয়ে গেছে, পাকিস্তানিরা নিয়ে গেছে, আবার ইন্ডিয়ানরাও নিয়ে গেছে, কঙ্কাল ছাড় এই দেশ, এই দেশের এই কঙ্কালের স্তূপে দাঁড়িয়ে আপনার যদি কোনো ভবিষ্যতের আলো দেখেন, সেই আলোটা কি? আমার বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে আমার একটাই আলো আমি দেখতে পারি, আমার দেশের জনবল, ম্যান পাওয়ার। হি মেনশন দ্যাট ওয়ার্ড, আমার দেশের জনবল। তারপরেই স্বাধীনতার পর আমরা দেখলাম জনবল যখন, জনশক্তি যখন আমরা বাইরে চলে আসলাম, চারিদিকে পৃথিবী ছড়িয়ে পড়লাম কর্মীরা, তারপরে তার ফল দেখলাম যে বিলিয়ন ডলারের মতন টাকা বাংলাদেশে যাচ্ছে, যেটা বাংলাদেশের অর্থনীতিকে অত্যন্ত চাঙ্গা করে। এবং এটা যেই গভর্নমেন্টই আসুক,
গভর্নমেন্টের মিনিস্টার বলেন, গভর্নমেন্ট বলেন, তারা সবসময় স্বীকার করে আসছে যে আপনারা আমাদের এই বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি হলো এই প্রবাসীরা, কিন্তু আমরা মূল্যায়ন পাইনি কোনো গভর্নমেন্টের কাছে আজ অব্দি। আমরা প্রবাসীরা এটার মূল্যায়ন আমরা পাইনি, এটাই আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার। কিন্তু আমরা দেশকে অনেক দিয়েছি, কিন্তু কিচ্ছু পাইনি, মূল্যায়ন পাইনি। অনেক ধন্যবাদ পল ভাই। তো আপনার কথা থেকে যেটা বোঝা গেল এবং আমরা জানিও যেটা যে অর্থনীতিতে এই প্রবাসীরা একটা বিশাল বড় অবদান রাখছেন। তো এই এত বড় একটা অবদান রাখার পরও প্রবাসীরা যখন দেশে যায় নানা রকম সমস্যায় পড়ে, সেবা সংক্রান্ত সমস্যায় পড়ে, জটিলতায় পড়ে। তো তাদের জীবন মান সুরক্ষা এবং বিমানবন্দরে তাদের সেবার মান বাড়াতে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, উচিত তো অনেক কিছু, কিন্তু এরা হলো কি, ওই কেউ যদি কানে তুলো দিয়ে থাকে তো তাকে তো আপনি কিছু শোনাতে পারবেন না। আমাদের যে গভর্নমেন্ট এটা কানে তুলো, আমাদের ব্যাপারে এত অনীহা কেন? আপনারা যদি বলেন এই প্রবাসীরাই আপনার ইকোনমি আবার অর্থনীতি আপনাকে চাঙ্গা করে দিয়েছে, প্রতিটা পরিবার আজকে দেখেন, আমরা বাইরে এসেছি বলে আমাদের পরিবার দেখেন, তারা জমি বিক্রি করে, ভিটে মাটি বিক্রি করে ছেলেকে বাইরে পাঠিয়েছে কেন? একটাই আশায়, এই ছেলে উপার্জন করে আমাদেরকে টাকা পাঠাবে, আমরা সচ্ছল ভাবে থাকবো। এবং এটা প্রমাণ, যত প্রবাসী আছে তাদের বাবা মাদের দেখেন, ভাই বোনদের দেখেন, তাদের স্ত্রী পুত্রদের দেখেন, তারা বাংলাদেশে যে জীবনযাত্রা করছে তাদের জীবনযাত্রার মান অনেক উপরে উঠে এসছে। কারো পাকা বাড়ি হয়েছে গ্রামে, কেউ বাস কিনেছে, কেউ ব্যবসা দিয়েছে। অর্থনীতি সামগ্রিকভাবে পুরো দেশের অর্থনীতিটাই এই প্রবাসীরা হেল্প করছে। কিন্তু এত হেল্প করার পরও আমরা এই আজকে আপনি বললেন এয়ারপোর্টে হয়রানি। সেদিন আমি একটা জিনিস দেখছিলাম, এক ইয়াং যুবক 10-12 বছর ধরে বিদেশে হাড় ভাঙা খাটনি করে তার অর্জিত টাকা দিয়ে বিয়ে করতে গেছে। এয়ারপোর্টে তার যখন সুটকেসটা আসলো, লাগেজটা, সেই লাগেজ পুরা কাটা, এবং তার নতুন বউয়ের জন্য সে গহনা নিয়ে এসেছিল আরব থেকে, সেই গহনাও নেই সেখানে। সে বুক চাপড় দিয়ে সেই এয়ারপোর্টের ফ্লোরের মধ্যে পড়ে কাঁদছে। জাস্ট চিন্তা করে দেখেন, একটা মানুষ কত আশা বাদে 12টা বছর তার সঞ্চয়ের টাকা নিয়ে সেটা খুবই নির্মম একটা আচরণ। নির্মম আচরণ। প্রবাসীর গায়ে হাতও দিয়েছে, প্রবাসী লন্ডনবাসী প্রবাসীর এয়ারপোর্টে মৃত্যু হয়েছে, এরকম ঘটনা আছে। তো এই যে আপনার এয়ারপোর্টে, এটা তো খুবই সিম্পল সলিউশন, আমি সলিউশন বলি। আপনার যারা প্রবাসী আছেন, আমরা যখন নামবো, এই যে রেড টেপ যেটা আছে, কাস্টমার ইন্সপেক্টর আপনাকে জিজ্ঞেস করে, সুটকেস খুলে জিজ্ঞেস করবে আপনি 6টা সাবান কেন নিয়ে এসছেন, 5টা টুথপেস্ট কেন নিয়ে এসছেন। আমি একবার 1980-তে বাংলাদেশে গিয়েছিলাম, স্বাভাবিক ফার্স্ট টাইম আমার লাইফে বিদেশ থেকে গিয়েছি। তো আমার লাগেজে সবার জন্য তো একটু কসমেটিক, একটু এই দেশের টুথপেস্ট ভালো, সাবান ভালো, সবাই বলে কসমেটিক ভালো, এসব নিয়ে গেছিলাম। কাস্টমার ইন্সপেক্টর খুলে আমাকে বলছে যে আপনার ব্যাগে তো 6টা টুথপেস্ট দেখি, আপনি মানুষটা একটা, হ্যাঁ 6টা টুথপেস্ট কেন, 6টা সাবান কেন? তো আমি বললাম আমি তো একটু জানেন হিউম্যান নিয়ে কথা বলি, আমি জোকস করে বললাম আর একটা দেখেন, একটা গামছা আছে। বলে গামছা? আমি বলি জি হ্যাঁ, একটা গামছা আছে। বলে গামছা কেন? আমি বলি আমি বের হয়ে যাই বাইতুল মুকাররমের সামনে ওই গামছাটা বিছিয়ে এই টুথপেস্ট আর সাবানটা বিক্রি করব, তারপরে সংসার চালাবো ভাই, এই জন্য নিয়ে এসছি। তো এই হলো ওদের অবস্থা, তারা হার্ড টাইম দেয়। তো ওয়ান স্টপ ওখানে করতে পারে, সেখানে যদি একটা প্রবাসীর জন্য সেন্টার থাকে, সেন্টার থাকে, সেখানে কাস্টমার ইন্সপেক্টরের জন্য উপরে যদি আমরা ওয়াচ করি, কেন অনেক অসৎ কাস্টমার ইন্সপেক্টর আছে। আপনি জানেন কাস্টমার ইন্সপেক্টরে চাকরি পেলে মানুষ ঢাকা এয়ারপোর্টে ও মিলাদ শরীফ দেয়, সিন্নি দেয়, গরু জবাই দেয়। কেন দেয়? ঘুষের টাকা, এই জন্যই দেয়। তো ওই জায়গাটা যদি আমরা একটু চেক অ্যান্ড ব্যালেন্স রাখি, ওখানে যদি সিসি ক্যামেরা রাখি, তাদের ব্যবহারটা আচরণটা কেমন হচ্ছে, এসবকে যদি আমরা, তাহলে তারা তো সাহস পাবে না। এই যে মানুষের কাছে টাকা খায়, তারপর জিনিস আটকে রেখে দেয়, এটা রেখে যান, ওটা এইসব থেকে অন্তত খুব সিম্পল জিনিস, এই হয়রানি থেকে সিম্পল প্রবাসী জিনিসটাই প্রবাসীরা পায় না, এটাই সমস্যা। পায় না। তারপরে আপনার পাসপোর্ট নিয়ে ওখানে গন্ডগোল করে, এটা রং ওটা রং,
টাকা খাওয়ার জন্য। আপনার তো এই ডেটটা তো ঠিক নাই, এটা দেখা যাচ্ছে না, এটা অল দিস এক্সকিউজ, মানে প্রবলেম ক্রিয়েট করে টাকা পয়সা খাওয়ার জন্য। তো এইসব কিন্তু ইজিলি বন্ধ করতে পারে। কেননা আপনি এতদিন পর দেশে যাবেন, হ্যাঁ, পরিবারের মুখ দেখবেন, কত একটা আনন্দঘন মুহূর্ত। সেখানে যদি আপনাকে এই হার্ড টাইমটা দেয়, তখন কেমন লাগে আপনি চিন্তা করে দেখেন। এই ট্রিটমেন্ট তো আমাদের কোনো গভর্নমেন্টই দিচ্ছে না, কোনো গভর্নমেন্ট কেউ বলতে পারবে না যে তারা আমাদেরকে সুবিচার করেছে। এটা সুরাহা চাই আমরা। এটা আসলে প্রবাসীদের জন্য খুবই একটা কষ্টকর একটা জিনিস, একটা খুবই দুঃখজনক একটা চিত্র বাংলাদেশে। যাই হোক, বর্তমানে আমরা আরেকটা সমস্যা দেখছি যে ব্যাংকিং চ্যানেলে তো সবসময় আমরা টাকাটা পাঠাই, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে হুন্ডি বা অবৈধ উপায়ে অর্থ পাঠানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো এমনটা কেন? প্রবাসীদের বৈধ বা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আগ্রহী করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমার মনে হয় মেইন কারণ গভর্নমেন্ট পলিসি। আমি দেখেছি সো কল্ড হাসিনা গভর্নমেন্টের সময় তারা আমাদেরকে ইনসেন্টিভ দিয়েছে, ইটস রেকর্ডেড। আপনার ইনসেন্টিভ 2.5% বোধ হয়, এরকম 2.5% বা 5% ইনসেন্টিভ দিত। আপনি যে টাকা পাঠাবেন তার উপরে সেই টাকাটা যদি লিগাল ওয়েতে পাঠান, তাহলে গভর্নমেন্ট থেকে আপনাকে 5% আপনাকে ইনসেন্টিভ দেওয়া হতো। এই গভর্নমেন্টের আসে তারেক গভর্নমেন্টের সময় দেখেছি তারা আইন করেছে, তারা এখন 7.5% উল্টো আপনাকে চার্জ করবে। আপনি যদি কোনো টাকা পাঠান, সেটার মধ্যে 7.5% আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এখন যদি আপনার যে টাকা পাঠাচ্ছেন আগে বেশি পেতেন 5% ইনসেন্টিভ, আর এখন যদি আপনার 1 লাখ টাকা পাঠালে আপনার 7,500 যদি কেটে নেয়, রাইট, তাহলে আপনি তো কম টাকা পাচ্ছেন। তখন বাধ্য হয়ে এই গভর্নমেন্টই ফোর্স করছে আপনাকে ইললিগাল ওয়েতে এই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো, কেন হুন্ডিতে আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, আপনি আসল টাকাটা আপনার পরিবার পাচ্ছে। তো এই আইনটা করার জন্য আমার মনে হয় এটা খুবই একটা কালা কানুন যাকে বলে। তো এটা যদি চলে, তাহলে আপনার হুন্ডির ব্যবসা খুবই বেড়ে যাবে এবং প্রপার চ্যানেল ওয়েতে টাকা বাংলাদেশে খুব কম আসবে। এতে বাংলাদেশের লাভের চেয়ে লসই বেশি হবে গভর্নমেন্টের। এটা আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ গভর্নমেন্টের, কেউ যেন এটার উপর একটু দৃষ্টি দেয় যে এটা আমাদের ক্ষতি করছে এবং হুন্ডি ব্যবসাটাকে অনেক বাড়িয়ে দিবে। এখন মানুষ আর ওইভাবে না উৎসাহিত করছে সেটা। ব্যাপারটা। তো সরকারের দেয়া যে নগদ প্রণোদনা এবং বর্তমান বিনিময় হার নীতি, এটা কি প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত করবে? অফকোর্স করবে না তো। আপনি তো চাচ্ছেন আপনার এত কষ্ট অর্জিত টাকা আপনার পরিবারের হাতে যখন যাবে, আপনি 1 লাখ টাকা পাঠালে যেন 1 লাখ টাকাই পায়। আপনি চাবেন না সেটা 90,000 বা 92,000 পায়, তাই না? এটা কেউ চাবে না। তো ডেফিনেটলি তখন আপনাকে বাধ্য হয়ে, মানে সরকারই বাধ্য করছে আপনাকে হুন্ডির রাস্তায় যাওয়ার জন্য। ইটস এ ব্যাড পলিসি, সরকারের অসম্ভব, এটা খুবই ব্যাড পলিসি। আমার মনে হয় উল্টো ইনসেন্টিভ দেওয়া উচিত। এখন এমনও শুনছি এই সরকারের, আমি জানি না ওনারা কোন দিকে যাচ্ছে। আপনি রিসেন্টলি জানেন নাকি একটা আইন করেছে, আপনি যদি আপনার সংসারের প্রয়োজনে যদি আপনার গহনা বিক্রি করেন, তাহলে সেই গহনা বিক্রি করার সময় আপনাকে ট্যাক্স দিতে হবে। ইটস এ নিউ ল। পুরোনো সোনা বিক্রি করলে আপনাকে সেই সোনা বিক্রির উপরে আপনাকে গভর্নমেন্ট ট্যাক্স দিতে হবে। গভর্নমেন্ট ট্যাক্স আমার জানা নাই। আপনি দেখেন, একটু খোঁজ করে দেখেন। কারণ স্বর্ণের দাম তো বাড়ার উপরেই আছে, কাজেই ওইদিকে আর অতটা নজর দিই না। আচ্ছা, আমি দেখব। তো আর এরপর আমি যেটা জানতে চাচ্ছি যে প্রবাসীরা যে শুধু খরচ পাঠায়, যেমন পরিবারের জন্য পাঠায়, মোটামুটি দেখা যায় যে সীমাবদ্ধ থাকে পরিবারের ভেতরে টাকাটা পাঠানো। হ্যাঁ, তো যদি পরিবার মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন লাভজনক খাত, বন্ড বা অবকাঠামো উন্নয়নে নিরাপদে যদি বিনিয়োগ করতে পারে প্রবাসীরা, সেজন্য কি সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত বা কোনো পলিসি মেক করা উচিত যে না, প্রবাসীরা আরো অন্য জায়গাতে পাঠাক, শুধু তার ফ্যামিলিতে না, লাভজনক জায়গাতে পাঠাক, অন্য কোনো উন্নয়নের কাজে পাঠাক? সে ব্যাপারে কি ধরনের পলিসি নিতে পারে বলে আপনি মনে করেন? এখন টু বি অনেস্ট উইথ ইউ,
বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের উপর আমার এটা আমার পার্সোনাল ব্যাপার, আমার কোনো ভরসা নাই। কেন আমেরিকায় দেখেন একটা এফডিআইসির একটা ল আছে। এফডিআইসি একটা যে কোনো ব্যাংকে আপনি টাকা রাখবেন আপ টু $250,000, আপনার যদি ওই ব্যাংক্রাফ্টও ঘোষণা করে আপনার 250 পর্যন্ত গভর্নমেন্ট দিয়ে দেবে, সেই ইন্স্যুরেন্স কোম্পানি এফডিআইসি আপনাকে দিয়ে দেবে। সো ইউর মানি ইজ প্রোটেক্টেড দেয়ার। আর বাংলাদেশে যে অহরহ ব্যাংক্রাপসি হয়ে যাচ্ছে, কার ব্যাংক কখন ব্যাংক্রাপসি হবে? যখন আওয়ামী লীগ থাকে তখন বিএনপির ব্যাংক্রাফ্ট হয়ে যায়, আবার বিএনপি গভর্নমেন্টে থাকলে আওয়ামী লীগের যারা মালিক তাদের ব্যাংক্রাফ্ট হয়ে যায়। সো ইটস ভেরি রিস্ক। ওখানে যদি আপনি ইনভেস্ট করবেন, তবে আমার মনে হয় পোস্টাল ডিপার্টমেন্টে বোধহয় একটা কিছু আছে, পোস্টাল বন্ড বা সামথিং ওরা বলে। হ্যাঁ, সেখানে হ্যাঁ ওইটা গভর্নমেন্ট বন্ড, হয়তো ওখানে ট্রাস্ট করতে পারে মানুষ। আমার মনে হয় সেই বন্ডে যদি টাকা রেখে সেখান থেকে পরিবার যদি নেয় তাহলে দুই দিকে লাভ, পরিবারও টাকা পেলো প্লাস আপনার টাকাটা আয় করলো, এক্সট্রা পয়সা আরো আর্ন করলো। এই ধরনের চিন্তা করলে আমার মনে হয় ভালো। কেন বিদেশি বাংলাদেশে আজ পর্যন্ত আমার 50 বছরের লাইফে আমি একজনের কাছে শুনিনি যে বাংলাদেশে গিয়ে কোনো অর্থবান বিত্তশালী বাঙালি বাংলাদেশের নারীর টানে যে ব্যবসা করতে যায় তারা খুশি। তারা সবই ব্যাংক্রাফ্ট, আম ছালা সব ছেড়ে দিয়ে তারা পালিয়ে চলে এসছে। আমি যতখানি জানি যাদের অ্যাপার্টমেন্ট, কেন আপনার নিজের যে আরেকটা জিনিস দেখেন, আমাদের প্রবাসীদের যারা পৈতৃক সম্পত্তিতে, আমাদের পৈতৃক সূত্রে যে আমাদের সম্পত্তিগুলো আছে এইসবও দখল হয়ে যাচ্ছে। আপনার নিজের ভাই চাচা মামা এরা দখল করে নিচ্ছে। আমাদের প্রবাসী যারা বোনরা আছে বিশেষ করে তাদের জন্য আমাদের দুঃখ হয় যে এই বোনরা কিন্তু ম্যাক্সিমাম খোঁজ নিয়ে দেখেন, কোনো বোনই কিন্তু তাদের ন্যায্য প্রাপ্য বাপের বাসা থেকে পায় না, ভাইরাই সব খেয়ে নেয়। তুই তো আমেরিকায় আছিস, তুই অনেক বড় লোক, আমেরিকায় মনে হচ্ছে গাছ জোকালেই খালি ডলার পড়ে। তাদের ধারণা আপনি গাছ একটা আছে আপনার বাড়িতে, একটা ড্রয়িং রুমের পিছনে একটা গাছ আছে, গাছটা ঝাঁকি মারবেন আর দম করে ডলার পড়বে। এটা গোটা বাংলাদেশের একটা আইডিয়া। তো আপনার জমিটা ভাইরা মেনে নিচ্ছে এবং সেই বোন কিন্তু ভাইদেরকেও পাঠাচ্ছে টাকা, সেই ভাইদেরকে পাঠাচ্ছে। তারপরেও ভাইরা তার অধিকারটা রক্ষা করে না। আবার এমনও দেখা গেছে, অনেক আমি অহরহ ঘটনা দেখেছি যে বিদেশ থেকে টাকা পাঠিয়ে বাড়ি করেছে, বাড়ি ঘর জমি জামা বাস সব করেছে। অনেক বছর পর সেই ছেলে ফিরে এসে দেখে একটাও তার নামে না, হয় তার ভাইয়ের নামে না তার অন্যজনের নামে, সেই কিন্তু টাকা পাঠিয়েছে। এবং তারা একেবারে ফ্ল্যাটলি ডিনাই করে, না তোমার টাকা তো খরচ হয়ে গেছে, তোমাকে বিদেশে পাঠানোর সময় বাবা জমি বিক্রি করছিল যে, হ্যাঁ ওর বদলে এই বাড়ি ঘর সব এরা সর্বস্ব হয়ে যাচ্ছে। তো এইভাবে মানে প্রবাসীর প্রতি আসলে কেউই খেয়াল রাখছে না। আর আমরা যখন নিজের পরিবার কেউ প্রবাসীদেরকে তার ন্যায্য পাওনাটা দিচ্ছে না, পরিবার বলেন সরকার বলেন চাচাতো ভাই মামাতো ভাই কেউই আমাদের প্রতি সদয় না। অথচ এই দেশটার উন্নতির পিছনে আমাদের অবদান দেখেন, বিলিয়নস অফ ডলার আমরা পাঠাচ্ছি। অনেকে আছে প্রত্যেকের গ্রামের বাড়িতে দেখেন আমরা মসজিদ করি, আমরা নিজেদের টাকা দিয়ে মাদ্রাসা করি, এতিমখানা আছে, আমরা হেল্প করি। কোভিডের সময় আমার একটা ফাউন্ডেশন আছে, পলান স্বপ্না ফাউন্ডেশন, সবসময় আমি দিনাজপুরের অঞ্চলে যখন যে কোভিডের সময় আমি বহু ফ্যামিলিকে চালিয়েছি মাসকে মাস। তো এই যে আমরা হেল্প করছি মানুষকে প্রবাস থেকে, তাই না, তার কোনো মূল্যায়ন পাচ্ছি না। আমরা বিনিময় চাচ্ছি না, আমরা কিন্তু বিনিময় চাচ্ছি না, আমরা আমাদের ন্যায্য মূল্যায়ন চাচ্ছি, যে ইউ রেসপেক্ট আস, আমাদেরকে একটু ইজি করে দেন। আমরা বাংলাদেশে ভিজিট করলে বা আমাদের যেসব প্রপার্টি আছে এইসব একটু আপনারা ইজি করে দেন আমাদের জন্য। দ্যাটস অল, নাথিং টু মাচ। হ্যাঁ পল ভাই, অনেক তো হলো, আমরা দেশে ঘুরলাম এতক্ষণ, জানি না কি লাভ হলো, তবুও ঘুরলাম। এবার আসি আমাদের নিউ ইয়র্কের প্রসঙ্গে আসি। নিউ ইয়র্কেও তো আমরা অনেক বাঙালি আছে। তো আপনি জানেন যে আগামী 18ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। আমরা সবাই জানি বাংলাদেশ সোসাইটি বলে একটা সংগঠন আছে, তার নির্বাচন হতে যাচ্ছে 18ই অক্টোবর। এই নির্বাচনকে ঘিরে 30শে জুন ভোটার রেজিস্ট্রেশন শেষ হয়েছে, যেখানে ভোটার হয়েছেন মোট 33,564 জন এবং প্রতিটি ভোট রেজিস্ট্রেশন ফি
$20 হারে মোট ভোটের ফি দাঁড়িয়েছে $6,71,280, যা বাংলাদেশি মুদ্রায় 8 কোটি টাকার বেশি। তো একটি অলাভজনক প্রতিষ্ঠানের নির্বাচনে এত বিশাল অঙ্কের অর্থ সংস্থান এবং ব্যয়কে, একটা বিশাল অঙ্কের একটা অর্থ সংস্থান করলো এবং তারা এই টাকাটা ব্যয় করবে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথমেই দেখুন, আমরা খুব গুটি কয়েক লোক, আমি সব বলবো না, গুটি কয়েক লোক এটা নিয়ে খুবই সোচ্চার। আমরা সোচ্চার কারণ আপনাকে সিস্টেমটা বুঝতে হবে। এদের পুরো সিস্টেমটাই রং। এটা একটা সিন্ডিকেট দ্বারা এই সোসাইটি চলছে। কেন আপনি প্রশ্ন করে দেখেন, এই সোসাইটির বয়স 50 বছর। আপনি কি আজকে খুঁজে পাবেন কোন লোককে, একটা লোককে খুঁজে পান তো প্রথম আলো থেকে, যে সোসাইটির দ্বারা উপকৃত হয়েছে? পাবেন না, খুব কম। সোসাইটি তার মানে কাউকে হেল্প করেছে এরকম খুব কম। এখন কথা হলো, এটার সিস্টেমটা এই জন্য রং যে আপনারা, এরা না কিন্তু সারা বছর কোনো মেম্বার থাকে না। এই যারা $20 দেওয়া হয় তারা সারা বছর থাকে না, তারা খালি ইলেকশনের মৌসুমে, এরা মৌসুমি পার্টি, বুঝছেন? এরা ইলেকশনের মৌসুমে এরা মেম্বার হয়। এরা নিজেরাও জানে না এরা মেম্বার। কেন? এখানে কিছু ভোট দালাল আছে। এই ভোট দালালরা করে কি, তারা বলে আমার কাছে 400 ভোট আছে, আমার কাছে 500 আছে। এই ভোটগুলো তারা বিক্রি করে প্যানেল সিস্টেমে ইলেকশন হয়, যেটা আমি সবসময় অপোজ করছি। প্যানেল সিস্টেমে ইলেকশন হওয়া উচিত না। এত বড় সংগঠন আপনার ইন্ডিভিজুয়াল ভিত্তিতে মানুষের যোগ্যতা হিসাবে, প্যানেলে তো সব মানুষ ভালো হতে পারে না। একটা প্যানেলে আপনি 19 জন দিচ্ছেন, এই 19 জনের মধ্যে তো অসৎ লোক একটা থাকতে পারে, একটা অযোগ্য লোক থাকতে পারে। কিন্তু আপনি যদি তোতা পাখির মতন ভোট দেন, যে এই সেলিম আলী পরিষদ বা কোন ফিরোজ পরিষদ, তোতা পাখির মতন ডাক দিয়ে গেলেন, তাহলে তো আপনি যোগ্যতা বিচার হলো না। এখন যদি ইন্ডিভিজুয়াল যদি লোক দাঁড়ায়, তাহলে আপনি যোগ্যতা হিসাবে, তাহলে ভালো ভালো লোক আসতে পারবে কমিটির মধ্যে, বুঝছেন? এটা একটা ব্যাড প্রসেস। এই যে ওরা প্যানেল সিস্টেম করে, তারপরে করছে এই যে টাকা দিয়ে যারা মেম্বার হচ্ছে, ভোট দালালরা বানাচ্ছে। এবং আমরা এটাও দেখেছি কত অসৎ উপায় হচ্ছে। ভোট যেদিন লাস্ট ডেট 30 জুন, বাংলাদেশ সোসাইটি অফিসের মধ্যে আমার কাছে ভিডিও আছে, কোন এক বিশেষ পরিষদের যারা পাওয়ারে আছে তাদের লোক এতগুলো স্ট্যাক করা মেম্বারশিপ ফর্ম ওইখানে ফোন থেকে ফিল আপ করছে। ফোন দেখে তার কাছে ফোনে সবার অ্যাড্রেস আছে, এসব সব ফলস অ্যাড্রেস হবে বোধহয়, বা লোক জানেই না, অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। অত অনেক সময় তো ডেটাবেস থেকে পান আপনি, রাইট? ডেটাবেস থেকে অনেকে কালেক্ট করে, ডাটা কালেক্ট করে সেই অ্যাড্রেস লিখছে, নিজেই সাইন করছে, করে সাইডে রাখছে, আবার নিজে সাইন করছে, 2টা 3টা, ওই টাকাটা নিয়ে যায় দিয়ে দিচ্ছে ওপেন, একেবারে ওই স্বয়ং বাংলাদেশ সোসাইটির অফিসের মধ্যে বসে। এর চেয়ে বড় দুর্নীতি আর কি হতে পারে? কেউ কিছু বলার নেই। ওখানে রিপোর্টাররা আছে, বহু সাংবাদিক ভাই ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিকরা কিছুই করার, কেন এই সিন্ডিকেটের পাওয়ার এত বেশি, সাংবাদিক ভাইয়ের টুটি চিপে ধরবে এবং তার স্যালারিরও অসুবিধা হয়ে যাবে। তো এই যে একটা এটাকে ভাঙতে হবে। এটাকে যদি না ভাঙেন, কেন আপনি চিন্তা করে দেখেন, 20 টাকা দিয়ে একটা লোকের বিবেক আপনি কিনে নিচ্ছেন। আপনি যাই বলছেন তোতা পাখির মতন, সে তাই বলছে আপনার 20টা টাকার জন্য। আপনার বিবেক কিন্তু অত সস্তা না। আমি আজকে অনুরোধ করব, যারা মেম্বার হয়েছেন অন্যের টাকা দিয়ে, 20 টাকা দিয়ে আপনার বিবেক কিনুক, কিন্তু 20 টাকা দিয়ে যেন আপনার জাজমেন্ট না কিনতে পারেন। কেন? জাজমেন্টটা কিন্তু আপনার, আপনি কাকে ভোট দিবেন। আমার অনুরোধ থাকবে যে আপনি জাজমেন্টটা বিক্রি করেন না। 20 টাকায় আপনি বিবেক বিক্রি করেছেন, আপনার জাজমেন্ট বিক্রি করে যে যোগ্য ব্যক্তি তাকেই ভোট দেবেন এবং এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। তাহলে তো আপনি দেখেন, এই সিস্টেম চলতে থাকলে ইলেকশনের পরেই কিন্তু এরা আর মেম্বার থাকবে না, খালি ইলেকশন পর্যন্ত মেম্বার, তারপরে কিন্তু ডিসেম্বর গেলে আর মেম্বার নাই। তারপরে যখন জেনারেল মিটিং ডাকে, তখন এই 35,000 লোকের জেনারেল মিটিং এর লোক হয় কত জানেন? 150 জন। 150 জেনারেল মিটিং, 35,000 লোকের জেনারেল মিটিং এ যদি 150 লোক হয়, এটা তো একটা ভুয়া সংগঠন, ভুয়া নীতিতে চলছে। সংগঠন ভুয়া না, সংগঠন খুবই স্ট্রং, একটা ভালো আইডিয়া নিয়ে
আমরা প্রথম যখন এই সংগঠনে জন্ম দিয়েছিলাম অনেক আশা করে প্রবাসী নতুন ইমিগ্রেন্টদের জন্য, আমাদের বাংলাদেশের কালচারকে তুলে ধরার জন্য। আজকে বলেন নতুন ইমিগ্রেন্ট যে একটা আসছে, একটা নতুন ইমিগ্রেন্ট যদি দিশাহারা হয়, তার বাসস্থানের ব্যাপার, তার চাকরির ব্যাপার, ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাকে শেখানোর দরকার, এইসব একটা কাজ বাংলাদেশ সোসাইটি করে না। আরেকটা দেখে আরেকটা সিনারিও বলি আমি, 35,000 লোক, 30-35,000 লোক আপনার ভোটার হলো। আমরা যেটা অ্যাজাম্পশন করি, যারা অ্যানালিস্ট অ্যাজাম্পশন করে দেখে খুব জোর হাইয়েস্ট 10,000 লোক ভোট দিতে যাবে। তার মানে 25,000 লোক ভোট দিতে গেল না। কথা, আমার পয়েন্টটা একটু লক্ষ্য করবেন। 25,000 লোক ভোট দিতে গেল না, 10,000 লোক গেল। 25,000 লোক মাল্টিপ্লাই বাই 20 is $500,000. $500,000 is down to the drain. এরা নিজেরাও জানে না যে ওরা মেম্বার। এই $500,000, আমার কোশ্চেন, এই $500,000 প্রবাসী ডলার কামানো কত কষ্ট, যারা সৎ উপায় কামায় তারাই একমাত্র বুঝতে পারে। আমি অসৎ ব্যবসায়ীদের কথা বলছি না, তাদের কাছে মানি খুবই ইজি, কিন্তু সৎ এই 500,000 ডাউন টু দ্য ড্রেন চলে গেল। এই টাকাটা কোথা থেকে এসছে? উই ওয়ান্ট টু ফাইন্ড আউট হু ইজ ফাইন্যান্সিং দিস মানি টু বাংলাদেশ সোসাইটি। What is their interest? Why you are investing that much money? What is your interest? These are the question people should ask, and Bangladesh society should answer this question. এই আপনি চিন্তা করে দেখুন, এই যে এইভাবে টাকার অপচয়। এই যে 33,000 লোক সদস্য হলো, তারা জানে না। না, অনেকেই জানে না। হ্যাঁ, এই টাকাটা তাহলে আসলো কোথা থেকে? ওইটাই তো আমার কোশ্চেন। এই টাকাটা নিশ্চয়ই কেউ দিয়েছে, এবং যার 100% যার অসৎ উপায়ে যার টাকা ইনকাম তারাই দিবে। আপনি দিবেন না, আমি দেব না, আমাদের হার্ড আর্নিং মানি আমরা দেব না, কোনোদিন দেব না। তো এই যে অসৎ উপায়ে টাকাটা যে বাংলাদেশ সোসাইটি ঢুকছে, এটা আমাদের ফাইন্ড আউট করা উচিত কিনা। জনতা, আমার দাবি থাকবে এটা, যে এটা ফাইন্ড আউট করে এই টাকাটা তাদের ইন্টারেস্টটা কি। বাংলাদেশ সোসাইটিতে ইলেকশনে এত টাকা ইনভেস্ট করা, এটা তো বিজনেসে ইনভেস্ট করছেন না আপনি, তাই না? আর আপনাকে পদের জন্য একটা ইনভেস্ট করবেন আপনি, যে আমি চেয়ারম্যান, আমি প্রেসিডেন্ট, আমি ভাইস প্রেসিডেন্ট, এটা তো হতে পারে না। তো এই সিন্ডিকেটটাকে যদি ভাঙতে হয় ভাই, এখন আমাদের কোনো উপায় নেই, এটা চলে আসছে, আমরা চেষ্টা করছি। আমি প্রপোজ করছি যারা লাইফ মেম্বার অনলি 1200, তাদের মধ্যে ভোটটা হোক। আর এইভাবে টাকা দিয়ে আপনাকে জোর করে ভোট বানাতে হবে না, বা ভোট দালালের দরকার নেই। আর এই ভোট দালালগুলো দেখেন কি হচ্ছে পরবর্তীতে, এই যারা ভোট দালাল তারাই কিন্তু, যেহেতু আমি একটা নির্দিষ্ট কোনো প্যানেলের ভোট দালাল, আপনাকে 1000 ভোট দিয়েছি, আমি বোর্ড অফ ট্রাস্টির মেম্বার হয়ে যাচ্ছি তাদের ভোটে। কেন? আমার দল জিতছে। আমার দল জিতলে তাহলে ওইখানে বোর্ড অফ ট্রাস্টি, আপনি মানে জানেন বোর্ড অফ ট্রাস্টি এমন একটা জিনিস যেখানে একটা সংগঠনের এক্স অফিসিওস, রাইট, ওয়েল উইশার্স, এরা থাকে, মুরব্বী, এরা বোর্ড অফ ট্রাস্টিতে থাকে, গাইড দেয়, এরা গার্ড দেয় সংগঠনটাকে। তো বোর্ড অফ ট্রাস্টিতে যদি ভোট দালাল আসে, তাহলে ওই সংগঠনের কি অবস্থা হবে আপনি চিন্তা করে দেখেন। এখানে একটা যোগ্য লোক তার যোগ্যতার ভিত্তিতে আসুক, এক্স প্রেসিডেন্ট ছিল, এক্স জেনারেল সেক্রেটারি ছিল, এক্স অফিসিয়াল ছিল, বা সমাজের গণ্যমান্য ব্যক্তি, এরাই তো হয় বোর্ড অফ ট্রাস্টি। তো এরা তো আপনার কেউ আসছে না, আসছে একটা রাস্তার ভোট দালাল, সে বোর্ড অফ ট্রাস্টির মেম্বার হয়ে যাচ্ছে। এখান থেকে বের হওয়ার একটাই উপায়, অনলি লাইফ মেম্বার যারা, তাদের মধ্যে ভোটটা সীমিত করে দেওয়া। আর যারা এমনি মেম্বার থাকবে, দে ক্যান এনজয় এভরিথিং এক্সেপ্ট ভোটিং রাইট। তাহলেই কিন্তু এই টাকার খেলাটা বন্ধ হয়ে যাবে। আর প্যানেল ভিত্তিক ভোট হওয়া উচিত না, যোগ্যতা ভিত্তিতে মানুষের ভোট হওয়া উচিত, তাহলেই যোগ্য ব্যক্তি বের হয়ে আসবে। তাহলে এই সার্বিক আলোচনাতে যেটা বোঝা গেল যে ওনাদের যে কমিটমেন্ট থাকে, প্রবাসীদের সার্বিক কল্যাণ করব, সমস্যার সমাধান করব, নতুন প্রজন্মের কাছে নিজেদের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরব, মূলধারা রাজনীতিতে এবং অর্থনীতিতে প্রবাসীদের প্রভাব বিস্তার করব, তাহলে কি এই কাজগুলো আসলে তারা করেন না? কোনো কাজই করেন না। এবং শুনেন, তারা গর্বিত হয় কিসে জানেন? তাদের একজন মুখপাত্র আছে, ভদ্রলোকের নাম আমি বলি আমিন মেহেদি, উনি মুখপাত্র। যাই হোক, ওনাদের অন্য কেউ 19 জন মেম্বার আছে, কেউ কথা বলে না, কিন্তু ইলেক্টেড মেম্বার বা যারা প্যানেলে তারা কথা বলে না। ওই উনি মেম্বারও না, কিছুই না, মানে ইলেক্টেড এক্সিকিউটিভ মেম্বার না, কিন্তু উনি কথা বলে। উনি বলছে যে আমাদের অ্যাচিভমেন্ট হলো
আমাদের অভিষেক অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির মেয়র এসেছিল। আচ্ছা। একটা 35,000 মেম্বারশিপের আমরেলা সংগঠন বাংলাদেশের নাম ক্যারি করে, সে বলছে আমার অনুষ্ঠানে মেয়র এসেছিল, এটাই তার অ্যাচিভমেন্ট, হাইয়েস্ট অ্যাচিভমেন্ট বাংলাদেশে। হোয়ার ইউ ওয়ান্ট টু গো? এই যদি আমাদের অবস্থা, হোয়ার ইউ ওয়ান্ট টু গো? তারা ওই যে একজন ছিল রাজকুমারী অ্যাসেম্বলি লেডি, তার কাছ থেকে অনেক কষ্টে $15,000 নিয়ে এসছে। $15,000 চেকটা দেখায়, হ্যাঁ, দেখিয়ে বলতেছে এটা আমাদের অ্যাচিভমেন্ট, 15,000 করে থেকে একটা চেক পেয়েছে। অথচ 500,000 ডাউন টু দ্য ড্রেন চলে যাচ্ছে, সেটা খেয়াল নেই। 15,000 চেক নিয়ে তারা মহা খুশি। দিস ইজ সামথিং রং। এখানে যদি আপনার, এই জন্যই তো দেখেন এখানে তো অনেক লোক আছে যারা প্রফেশনাল লোক আছে, শিক্ষিত লোক আছে, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডিন, লয়ার, সিপি, আমাদের কি নাই, কিসের অভাব আছে? তারা কেন আসছে না আজকে বাংলাদেশ সোসাইটিতে? আমার কোশ্চেনটা দেখেছে, এইসব লোক কেন আগে আসছে না? কেন আপনারা সিন্ডিকেট করে রাখছেন? ইউ হ্যাভ টু ব্রেক দিস সিন্ডিকেট। এইভাবে চলতে পারে না। ধন্যবাদ পল ভাই। আশা করি যারা আপনার আলোচনা শুনবেন তারা নিশ্চয়ই একটু চিন্তা করবেন। তাদের যদি এই সেন্সটা থাকে তারা আপনার এই কথাগুলো চিন্তা করবেন এবং নতুন পদক্ষেপ নিতে আগ্রহ বোধ করবেন বা আম পদক্ষেপ নেওয়ার জন্য তারা চিন্তা করবেন। আমি সেই আশা করছি। তো এবারে যাই আরেকটা বিষয়, যেমন প্রবাসীরা আমরা যখন মারা যাই, কেউ যদি মারা যায় প্রবাসীরা, তাদের মরদেহ আ দেশে পাঠানোর ব্যাপারে, দাফন করার ব্যাপারে জানি যে আর্থিক এবং প্রশাসনিক সহায়তা প্রদান করা হয় বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে। তো এটা খুব একটা ভালো কাজ। তো এই ধরনের সহায়তা ব্যবস্থা ভবিষ্যতে কিভাবে আরো সম্প্রসারিত করা যায়? কারণ এখনো আমরা জানি যে সহায়তা করেন ওনারা, তারপরেও অনেকগুলো সমস্যা হয়। তো আরো কিভাবে একটু ভালো করা যেতে পারে যাতে আমরা ভাবতে পারি যে না, আমাদের মৃত্যুটা একটু মর্যাদাপূর্ণভাবে হবে। মরার পরে আমরা নিশ্চিন্ত থাকবে যে আমার দেহটা সমাধি করা হবে এখানে অথবা দেশে পাঠানো হবে। কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ, খুবই চমৎকার একটা কোশ্চেন করেছেন, খুবই সেন্সিটিভ কোশ্চেন। প্রথমে আমি বলি, আমার আমার হয়তো দাড়ি নেই, কিন্তু ইসলামিক জ্ঞান আছে। আমি পড়ালেখা করি। আমি প্রায় 40 বছর মসজিদের পিছনেই আছি। আমি জামাইকা মুসলিম সেন্টারের একেবারে গোড়া প্রথম থেকে আছি, বিভিন্ন কমিটিতে আছি, মসজিদের সঙ্গে জড়িত। এখনই আপনি জানেন মসজিদ থেকে আমি আসলাম। তো ইসলামের যেটা নিয়ম, আপনার যে যেখানে মরবে তার দাফন সেখানেই হবে। দেশে নিয়ে যাওয়া এটা ইসলাম অ্যালাউ করে না। ফার্স্ট অফ অল ইসলামিক পয়েন্ট অফ ভিউটা আমি বলছি, কেন আমাদের ইসলামের, আমাদের ধর্ম এবং জুইশ ধর্মের নিয়ম আছে, ডেড বডিতে যত তাড়াতাড়ি পারো ব্যারিড দেম, as soon as possible you have to bury them, তাই এই জন্য আর যার যেখানে মৃত্যু আল্লাহ রাখছে সেখানেই তার দাফন হবে। এই নিত্যে দেশে পাঠানোর আমার মনে হয় না বাংলাদেশ সোসাইটি বা কারো সহযোগিতা করা উচিত। যদি এখানে হয়, এখন আমরা একটাই ভালো কাজ করেছি, একবার আমাদের অ্যাকাউন্টে $400,000 ছিল, এটা আমাকে ক্রেডিট দিতে হবে আজিজ সাহেবকে, প্রেসিডেন্ট মোহাম্মদ আজিজ ছিল তখন। উনি $400,000 অলমোস্ট ফাইট করেই নিয়ে ওই নিউ জার্সিতে কিছু কবর কিনেছিল। এটা ইলেকশনের টাকা, এই যে রেস করে যে, যাই হোক অবৈধ টাকাটাকে খুবই কোষাল হালাল করা হয়েছে। এবং এই জন্য আজিজ সাহেবকে ধন্যবাদ, উনি অলমোস্ট জিত করে এই জিনিসটা করেছিলেন। কিন্তু সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে 400টা কবর, যে আমাদের 400টা কবরে এখন আমার ছিল যে এই কবরের মধ্যে যাদেরকে কবর দিতে হবে তাদের আর্থিক অবস্থা যেন খারাপ হয়। এখন আমি পল খান যদি বলি আমাকে ব্যারিড করেন, এটাতে ইনজাস্টিস। আপনার অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয়, আপনি কেন ফ্রি কবর নেবেন বাংলাদেশ সোসাইটিতে? বাংলাদেশ সোসাইটি ফ্রি কবরটা অনলি ফর দোজ পিপল যারা আপনার নিডি পিপল, অসচ্ছল। হ্যাঁ, অসচ্ছল। এখন এটার জন্য আমি বলেছিলাম 5 জনের একটা মেম্বার করেন, ভোট করেন, 5 জনের একটা কবরের ওয়াচ টিম করেন। তারা কেউ যদি অ্যাপ্লিকেশন করে তাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা দেখবে, দেখে তারা বিচার করবে সত্যি উনি যদি হয়। এখানে যেন নেপোটিজম না হয়,
কিন্তু পরে দেখেছি ভাই, অনেক আমার কাছে এক্সাম্পল আছে, আমি হঠাৎ করে বলি না, বহু অর্থশালী লোক, তাদের হয়তো কমিটির আত্মীয় স্বজন, কমিটির চেনা জানা বন্ধু বান্ধব, তাদেরকে ব্যারিট করা হয়েছে নেপোটিজম করে। তাদের কোনো এই সিস্টেমই নেই যে তাদের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে দিই। তাহলে আজকে যদি আপনারা এইভাবে নেপোটিজম করে একটা অর্থশালী লোককে এই ফ্রি কভার দিয়ে দেন, তাই না, তাহলে একটা আমার অভাগা বাঙালি তো তার হক তো মেরে দিলেন ভাই, তার হকটা তো মেরে দিলেন আপনি, সেটা তো খেয়াল রাখতে হবে আপনাকে, তাই না? সেটা আজ পর্যন্ত তারা শুনেনি এবং আমি শুনেছি ওই আত্মীয় স্বজনের মধ্যে যারাই যখন কমিটিতে থাকে তাদের আত্মীয়রাই কবর বেশি দেওয়া হয়। তারপরে হলো কবরের ব্যাপারে আমার ছিল একটা কোয়েশ্চেন, তারা যখন কবর কেনে, কেন বাংলাদেশ সোসাইটি কিন্তু একটা অরাজনৈতিক অসাম্প্রদায়িক দল, এখানে আমাদের বিভিন্ন খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্মের লোকও এদের মেম্বার আছে। তো ওনারা যখন প্রথম কবর কিনতে যায় তখন আমি অবজেকশন দিয়েছিলাম, আমি ওনাদেরকে বলেছিলাম, একটু জোকিংলি বলেছিলাম যে আমার নাম বিশ্বজিৎ সাহা, আমি তো বাংলাদেশ সোসাইটির মেম্বার, আপনার যদি মুসলমানের কবর হয় আমার শ্মশান কোথায়? বুঝেছেন আমার কোয়েশ্চেনটা? যৌক্তিক প্রশ্ন। যৌক্তিক প্রশ্ন, আমার শ্মশান কোথায়? তো এটা একটা প্রশ্ন ছিল। যাই হোক, কামাল সাহেবকে আবার ধন্যবাদ দেই, কামাল আহমেদ যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি তখন করলো, আমার সঙ্গে আলাপ করলো, পল ভাই কি করা যায়? তো আমি বলে এক কাজ করতে পারেন, শ্মশান তো তৈরি করতে পারছেন না, তো আমাদের সোসাইটির যদি কোনো মেম্বার এরকম মারা যায়, হিন্দু ধর্ম বলি বা খ্রিস্টান ধর্ম বলি, তাদের ফিনারেলে আমরা পার্টিসিপেট করব অর্থনৈতিকভাবে। সো হি ডিড ইট। কামাল আহমেদ কিন্তু এটা করেছে, তার পিরিয়ডে সেটা করে গেছে, যখনই কোনো হিন্দু বা আমাদের খ্রিস্টান বা বৌদ্ধ যে ধর্মের মানুষ মারা গেছে সে যায় সেটাকে আর্থিক সাহায্যটা করেছে। তো বাংলাদেশ সোসাইটি আমরা যখন গঠন করি, এটা জিন্দা মানুষের জন্য গঠন করেছিলাম, যারা বেঁচে আছে, তাদের ফার্স্ট ইমিগ্রেন্ট, দিশাহারা, ভাষা বুঝে না, ল্যাঙ্গুয়েজ বুঝে না, কালচার বুঝে না, বাসা থাকার নাই, বেস্ট ফ্রেন্ডে থাকে, চাকরি নেই, এদেরকে হেল্প করার জন্য, টু হেল্প দেম আপ, তাই না? জিন্দা মানুষকে, বেঁচে থাকা মানুষকে, যারা অভাবে আছে তাদেরকে হেল্প করার জন্য, মরা মানুষকে হেল্প করার জন্য না। কবর কেনার কাজ হলো জামাইকা মুসলিম সেন্টারের, কবর কেনার 300টা মসজিদ আছে এখানে, কবর কেনার কাজ হলো তাদের। আপনারা তার চেয়ে যেসব মানুষ বেঁচে থেকেই মরে গেছে তাদেরকে হেল্প করেন, দ্যাট শুড বি ইয়োর মোটিভ, যারা বেঁচে থেকেও মরে গেছে। কিন্তু কেউ এইসব শুনে না, কেউ করে না, অভাবী লোক কোনোদিন হেল্প পাচ্ছে না এখান থেকে। এবং আরেকটা জিনিস যেটা শোনা যায় যে বাংলাদেশ সোসাইটি তো সব বাঙালিদের জন্যই হওয়া উচিত, কিন্তু অনেকে কমপ্লেন করে যে শুধু যারা সোসাইটির মেম্বার তাদেরকেই হেল্প করে। হয়তো বাইরে থেকে একজন কমপ্লেন করলো যে অমুক আমার এই ক্ষতিটা করলো, সোসাইটিকে বিচার দিল, কিন্তু সোসাইটি যখন দেখে যে সেই ব্যক্তি তাদের মেম্বার, তখন নাকি তারা কমপ্লেনটা শোনে না। অন্যায় করলো সদস্য কিন্তু তার পক্ষেই থাকে। এটা যদি সত্যি হয় তা আপনার কি সাজেশন থাকবে এই ক্ষেত্রে? না, ফার্স্ট অফ অল যদি কেউ এরকম বলে যে আপনি মেম্বার না, আপনি বাঙালি, আবার ক্লেম করে আমি বাংলাদেশের মিনি পার্লামেন্ট, বাংলাদেশের আমরেলা সংগঠন, আপনি বাংলাদেশের নাম উচ্চারণ করতে পারবেন না। আপনি যখন বাংলাদেশ বলবেন তখন ওয়েদার হি ইজ এ মেম্বার অর নট মেম্বার, সে অভাবে পড়লে আপনাকে হেল্প করতে হবে। এই জন্যই বাংলাদেশ সোসাইটি। তার একটা আমি উদাহরণ দিই, বাংলাদেশ সোসাইটি মেম্বার ছাড়াও হেল্প করে, কনস্টিটিউশন কোথাও কিন্তু বাধা নেই, কনস্টিটিউশন বলছি আমি, কোথাও বাধা নেই। এটার একটা প্রমাণ রহিম হাওলাদার, আমাদের সেখানে অনেক পুরনো কর্মী, অনেক ভালো পজিশন, অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন, বহু বছর সার্ভ করেছেন। সে কবরের দায়িত্বে ছিলেন খুব সম্পূর্ণভাবে। ভোর 4টা-5টার সময় মানুষ মারা গেলে উনি ফোন উঠিয়েছেন, আমি তার প্রমাণ। 4টা-5টার সময় ফোন উঠিয়ে কবরের ব্যবস্থা করছে রহিম হাওলাদার। এই রহিম হাওলাদার একবার 14 জন বাংলাদেশি টেক্সাসে বা কোথাও আটক পড়লো, অবৈধ বাংলাদেশি অ্যারেস্ট হলো। তো এই বাংলাদেশ সোসাইটি থেকে যে তাদেরকে সেখান থেকে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছিল, বুঝছেন? নিউ ইয়র্কে নিয়ে এসছে, এই রহিম আওলাদার হেল্প করেছিল তখন। এরা কিন্তু সবাই মেম্বার তো দূরে কথা, এরা অবৈধ ছিল এই দেশে, তাদেরকে নিয়ে এসে হেল্প করা হয়েছে। তো এটা হওয়া উচিত না। কেউ যদি করে থাকে
আপনার সে অন্যায় করেছে যে আপনি মেম্বার না বলে আপনাকে হেল্প করবে না, এটা বাংলাদেশ সোসাইটির কোনো মোটো নেই, মোটোতে নেই। ইট শুডন্ট হ্যাপেন। এটা কিন্তু সেটাই না, শোনা গেছে যে তাদের সদস্য যে আছে সে যদি অন্যায় করে সেটারও বিচার করে না। বরং যে নালিশ করলো তার বিপক্ষেই চলে যায় যে, "এ তো আমার আ মেম্বার, তো এ অন্যায় করছে, আমি একেই মানে এর পক্ষেই থাকবো।" এই ধরনের মেন্টালিটি। তো সেটা তো আমাদের অবশ্যই কাম্য না, তাই না? না, না, অফকোর্স না। নেপোটিজমের কোথাও স্থান নেই। নেপোটিজমের আপনার নো প্লেস, নোওয়্যার ফর নেপোটিজম। আপনি বাংলাদেশ সোসাইটির কাছে সবার অনেক বড় একটা আশা থাকে যে বাংলাদেশ সোসাইটি এটা কোনো মানে কোনো এই কোনো ডিস্ট্রিক্টের সোসাইটি না, বাংলাদেশ সোসাইটি। তো সবার আশাটাও অনেক বড় থাকে। ডেফিনেটলি, ডেফিনেটলি। হুম। তো আশা পূরণ হবে যদি যোগ্য নেতৃত্ব না আসে, আশা পাবেন না। তারা অ্যাচিভমেন্ট বলবে যে মেয়র এসছে। যোগ্য নেতৃত্ব না থাকলে একটা মেয়র আসলে, মেয়র আমাদের বাসায় আসে, বাঙালির বাড়িতে এসে ডিনার খায়, হুম, হুম, আড্ডা মারে। নিউ ইয়র্ক শহরের মেয়র, এটা আমরা অনেক দেখেছি, আমি নিজেও অনেক ডিনারে ছিলাম, মেয়রের সঙ্গে দেখেছি। তো মেয়রকে আনা এটা ইজ নট এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ সোসাইটি অর্গানাইজেশন অফ 35,000 মেম্বার্স। ইট শুডন্ট বি, কোনো সময় হওয়া উচিত। আচ্ছা। তারপরেও আমরা নিশ্চয়ই আ বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ সোসাইটি নিশ্চয়ই তারা ভালো কাজও কিছু করেন। আপনার কাছ থেকে যেটা শুনলাম যে অতীতে এ রহিম হাওলাদার বললেন না? জি, জি, জি। হ্যাঁ, উনি খুব ভালো কাজ করেছেন। আ তারপরে নার্গিস আপা ছিলেন। উনিও অনেক ভালো কাজ করেছেন আমরা শুনেছি। তো আমরা সেই দিকটা আশা করব। আমরা সবসময় ভাববো যে, যে ভালো কাজগুলো হয়েছে, বর্তমান যারা দায়িত্বে আছেন তারা সেগুলো ফলো করবেন। এবং খারাপ কাজ, ভালো-মন্দ নিয়েই তো মানুষ, খারাপ কাজ হবে কিন্তু আমরা ওই বড় দিকে তাকাবো যেন তারা ভালো কাজটাই করেন। তো পল ভাই, আপনার সাথে আলোচনা করে অনেক কিছু জানতে পারলাম। রেমিটেন্স যোদ্ধাদের কথা জানলাম, বাংলাদেশ সোসাইটির কথা জানলাম। তারা অতীতে অনেক ভালো কাজ করেছেন, সেগুলো জানতে পারলাম এবং আমরা সেই ভালো দিকে তাকিয়ে থাকবো। নিশ্চয়ই আরো ভালো কাজ হবে। খারাপ জিনিসটা আমরা কখনোই আশা করব না যে বেশিক্ষণ থাকবে। আমরা সেই বড় দিকে তাকাবো। আমরা ভবিষ্যতের দিকে তাকাবো। আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশ সোসাইটির কাছ থেকে অনেক ভালো জিনিস পাবে। আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, তারা সেই দেশের সোনার মানুষরা এদেশে আসছে, নিশ্চয়ই ভালো কিছু হবে। আমরা সেই আশা রাখবো। সেই আশা এবং প্রত্যাশা রেখেই আ আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। পল ভাই, আপনাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। আপনি বলতে পারি 2 সেকেন্ড খালি? শিওর। দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনারা বাংলাদেশ সোসাইটি সম্বন্ধে শুনলেন। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, পুরনো একজন প্রবাসী, একজন বাংলাদেশী হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যে যাকেই ভোট বানাক আপনারা কিন্তু যোগ্য ব্যক্তিকে ভোটটা দিবেন, কেন যোগ্যতা খুবই প্রয়োজন হয়ে পড়ছে। আমাদের সমস্ত বাংলাদেশিদের আস্থার একটা জায়গা এই বাংলাদেশ সোসাইটি। এটাকে আরো বড়ভাবে আমরা দেখতে চাই। নতুন জেনারেশন যেন এখানে হেল্প পায়, নতুন ইমিগ্রেন্টরা যেন হেল্প পায়। তো আপনার একটা ভোট কিন্তু খুবই মূল্যবান। আপনার একটা ভোট আপনি যোগ্য ব্যক্তিকে দিয়েন, প্যানেল ভিত্তিক কোনো ভোট দিয়েন না প্লিজ। এটাই আমার করজোরে অনুরোধ থাকবে বাংলাদেশ সোসাইটির যারা মেম্বার, যারা দেখছেন আমাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ পল ভাই। আশা করছি বাংলাদেশ সোসাইটি আমাদের এই আলোচনা শুনবেন এবং নিশ্চয়ই তারাও হতাশ হবেন না আমাদের আলোচনা শুনে। কারণ আলোচনা যত খোলামেলা হয়, ভালো কাজগুলো তত সামনে আসে এবং তাড়াতাড়ি হয় বলেই আমরা মনে করি। আর আমরা প্রবাসীরা বাংলাদেশ সোসাইটির কাছে অনেক আশা নিয়ে চলি, অনেক আশা নিয়ে তাকিয়ে থাকি। নিশ্চয়ই তারা আমাদের সেই আশাগুলো, চাওয়াগুলো পূর্ণ করবেন এবং অতীতেও এরকম অনেক ভালো কাজ হয়েছে যেটা আপনার মুখ থেকেই আমরা শুনেছি। তো পল ভাই, অনেক ধন্যবাদ। আপনি আমাদের আসলেন, অনেক মূল্যবান কথা জানালেন, তথ্য জানলাম। আ আবার অন্য কোনো দিন আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আ আজকের মতো আমরা এখানেই রাখছি। আ ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। অন্য অন্য কোনো দিন আবার অন্য কোনো অতিথির সাথে আপনাদের সাথে দেখা হবে টক অফ দ্য উইক অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ। শুভরাত্রি।